শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপ রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সবার ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। প্রতিদিনকার মতো আজও আমাদের সঙ্গে সফল একজন অতিথি থাকছে এবং দ্বিতীয় ঘন্টার সঙ্গীত আয়োজন রয়েছে। সঙ্গে আছি আমরা দুজন, আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোম্মান। দর্শক, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তোমাকে দেখে কেন যেন আগুনের কথা মনে হচ্ছে, অগ্নি। কেন হঠাৎ করে আজকে আগুনের কথা মনে হলো? কমলা কালার কিংবা এরকম সবকিছু মিলিয়ে। আর দর্শক অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না যে অগ্নি বলে একটা সিনেমা ছিল, যেটা আমি কিছুক্ষণ আগে একটা টেলিভিশন চ্যানেলে দেখছিলাম, এবং সেখানে একটা গান রয়েছে, সেই গানটি তুমি গেয়েছিলে। তুমি দেখো শ্রাবণের মেঘ, তারপরে আমি দেখি চৈতের খরা, এবং তুমি দেখো সাগরের জল, আমি দেখি আধার ধরা। অগ্নিগিরির অগ্নি আমি, তুমি ঝর্ণার জলরাশি। তুমি কি আজকে আমাকে কবিতা পড়াচ্ছ নাকি? এখানে তো গান শুনেছি, কবিতাটা শুনলাম। এই গানটি এই কারণে মনে পড়ছে, কারণ অগ্নিঝরা দিনগুলিতে কিংবা মেয়েদের ভিতর কিছু আগুন থাকে না, যে আগুনের কারণে তারা সমাজের অনেক কিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে, কিংবা সমাজের অনেক কিছু করবার দৃষ্টান্ত স্থাপন করে। তো সেরকমই একজন অতিথি রয়েছেন আমাদের মাঝখানে, তো তার জন্যই আসলে গানটাকে স্মরণ করছি। তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আমার এত ভালো লাগলো, তুমি এত চমৎকার করে পুরো বিষয়টা আসলে মেলালে, যেটা আসলেই নারীদের জন্য বলি এবং সকলের জন্য খুব অনুপ্রেরণার। অবশ্যই, চলো জানিয়ে দিই কে আছেন আমাদের মাঝে। দর্শক, আজ আমাদের মাঝে প্রথম ঘন্টায় রয়েছেন উন্নয়ন সংগঠক লিপি রহমান। চলো শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল এবং ধন্যবাদ আপনাদেরকে আমাকে মাছরাঙা টিভিতে এই যে রাঙা সকাল আপনাদের যে অনুষ্ঠান, আমার একটি অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান, আমি প্রায় দেখি এটি, এবং এখানে আমন্ত্রণ জানানোর জন্য খুবই ভালো লাগছে। আপনি এসেছেন, মাছরাঙা টেলিভিশনে এসেছেন, তাই পাখি একদম গায়ে জড়িয়ে চলে এসেছে, পাখি পড়ে এসেছি আজকে। এবং লাবণ্য কিন্তু খুব খুশি, কারণ আপনার নামেই হচ্ছে গিয়ে ওর মায়ের নাম। জি, আমাকে বলছিলেন, আমি বলছিলাম যে আমিও খুব খুশি যে আমি আসলে আপনাদের দুজনকেও খুব পছন্দ করি, কারণ আপনাদের উপস্থাপনাটা এতটাই প্রাণবন্ত হয় যে মনে হয় না যে কোনো মানে ইন্টারভিউ দেখছি বা ঘরোয়া আলাপ। আমি এই জন্য একটু আশ্বস্ত হয়েই এখানে এসেছি যে ঘরোয়া আলাপ করতে পারবো। একদম, আমরা ইন্টারভিউ নেব না, আমরা আড্ডা দেবো। কি বলো লাবণ্য? একদমই তাই। আমরা মানুষটাকে আবিষ্কার করতে চাই আড্ডার মধ্য দিয়ে। একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই, একদম ছোটবেলা কোথায় কেটেছে, জন্ম কোথায় হয়েছে, সবকিছু মিলিয়ে ছোটবেলায় কি স্মৃতি মনে পড়ে সেগুলো একটু শুনতে চাই। আচ্ছা, আমার ছোটবেলায় আসলে আমি জন্মেছিলাম ঢাকার বাসাবো এলাকায়, সেখানে একটি হাসপাতালে। পরবর্তীতে আমরা ঢাকায় ছিলাম, পুরনো ঢাকায় ফরাশগঞ্জে। আমার বাবা সাংবাদিক ছিলেন, তখন ইত্তেফাকে জব করতেন। তো সেই সময় আমরা ফরাশগঞ্জে, আমার যখন 3 বছর বয়স, তখন আমরা আসলে মিরপুরে চলে আসি। ফরাশগঞ্জের এই স্মৃতি আমার খুব একটা মনে নেই, একটু আবছা মনে আছে। আর এইখানে মিরপুরে চলে আসি, মিরপুর 1 নম্বর যেটাকে বলে, সেখানে আমার দাদা বাড়ি ছিল। তো ওখানে আমরা চলে আসি, এবং ওখানে আমি ক্লাস 10 অবধি, মানে এসএসসি যখন দিই তখন তার আগের অবধি আমি ওখানে ছিলাম। আমি পড়াশোনা করেছি ওখানে। একটা প্রথমে আমি ভর্তি হয়েছিলাম, আমাকে ভর্তি করা হয়েছিল একদম প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো ওটা আমার খুব মজার স্মৃতি। মানে আমার আর অন্য কোনো ভাই বোন আসলে ওই বিদ্যালয়ে পড়েনি, কিন্তু আমি জানি না, আমার বাবা ওখানে নিয়ে আমাকে ভর্তি করেছিলেন। কিন্তু ওখানের পরিবেশটা আমার ভালো লাগতো। কেন? কারণ হচ্ছে ওখানে খুব সহজ সরল একটা পরিবেশ ছিল, যে প্রাথমিক বিদ্যালয়ে বুঝতে পারেন যে আসলে যে আমাদের তথাকথিত যে কিন্ডারগার্টেন বা ওই স্কুলগুলো হচ্ছে একটু ইনফর্মাল, এবং ওখানে একটু আমরা বলি যে আর্থিকভাবে যারা একটু স্বাবলম্বী না তারা পড়ে, কিন্তু তা সত্ত্বেও আসলে দেখা যাচ্ছে যে ওই বাচ্চাগুলোর সাথে আমার খুব মিশতে, আমাদের পাড়া থেকেই অনেক বাচ্চা যেত। এবং ওখানে যে প্রধান শিক্ষক ছিলেন, আসলে এটা বলতে হবে, তো উনি যখন স্কুল, আমাদের পাড়াটাও খুব একটা পাড়া ছিল আসলে, এখন তো পাড়া দেখা যায় না, আমরা খুব পাড়ায় বড় হয়েছি। তো যখন প্রধান শিক্ষক আমাদের পাশের রোডে, যেটাকে বলে আর এক মানে রোড ছিল, আমরা 5 নম্বর রোডে ছিলাম, উনি 4 নম্বর রোডে থাকতেন। তো উনি যখন যেতেন আমাদেরকে ডাকতেন, কই চল আমরা স্কুলে যাই, এরকম আর কি। এই জিনিসটা আমার খুব মজা লাগতো, খুব আন্তরিকতা, প্রাণ ছিল আর কি, এটাই।
তবে শুধু আপনাদের প্রাইমারি স্কুলেই না, আপনাদের পুরো সেই সময় মিরপুর এখন যেটা কসমোপলিটন একটা জায়গা হয়ে গেছে, সবকিছুই আছে, তখন এই মিরপুরের সবকিছুতে বোধহয় একটু বেশি প্রাণ ছিল। হ্যাঁ, যেটা বললাম পাড়া, যে আমাদের যে কোনো উৎসবে প্রতিদিন আমরা তো সকাল বিকেল হলে মানে 3টা বাজলেই যখন মা নিয়ে ঘুম পাড়াতেন যে এখন ঘুমাতে হবে, খাওয়া দাওয়া করি স্কুল থেকে এসে, তো সব বাচ্চারা যেটা করে কখন মা ঘুমাবে আমরা কখন বের হবো, তো ওটা করতাম। তো ওখানে আমাদের মনে হয় প্রায় মানে এত বন্ধু বান্ধব ছিল, আমি এখন আর সংখ্যাটাই মনে নেই এত, তো আমরা সব বের হয়ে খুব দুরন্তপনা করতাম। আপনার মনে করে কিছু বলতে হবে না, আমরা আপনার সম্পর্কে অনেক কিছু জেনেছি, সেগুলো একটু মনে করে করে দর্শকদের জানিয়ে আসি। দর্শক, আমাদের আজকের অতিথি লিপি রহমান, একজন ভূমি অধিকার এবং সমাজকর্মী, যিনি 2 দশকেরও বেশি সময় ধরে নারীদের অধিকার এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য কাজ করে যাচ্ছেন। লিপি রহমান এবং মামুনুর রশিদ 2016 সালে বাদাবনের সাথে যাত্রা শুরু করেন, যা বিশেষ করে বিধবা, ধর্মীয় সংখ্যালঘু এবং প্রতিবন্ধী নারীদের ভূমি, সম্পত্তি এবং জলাশয়ের উপর অধিকার নিশ্চিত করতে সহায়তা করে। তার সংগঠন 6,000-এর বেশি নারীকে সংগঠিত করেছে এবং 300-টিরও বেশি তৃণমূল সংগঠন গড়ে তুলেছে। নারীদের ক্ষমতায়নের জন্য প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, আইনি সহায়তা এবং স্থানীয় সরকারে সম্পৃক্ত হবার সুযোগ তৈরি করেন তারা। সংগঠনটি জলজ সম্পদের অধিকার, জলবায়ু ন্যায় বিচার এবং প্রবাস ফেরত নারী শ্রমিকদের অধিকার নিয়েও কাজ করে। তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংগঠনের সদস্য এবং নীতি পর্যায়ের আন্দোলন এবং ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশ নেন নিয়মিত। চলুন তার কাছে আবারও ফেরি। আপনার জীবনের গল্প শুনছিলাম, মিরপুরের গল্প শুনছিলাম, এবং আপনি বলছিলেন যে অনেক সময় মা যখন ঘুমাতো তখন বাইরে বের হওয়ার একটা ইচ্ছা ছিল, এবং সেই জন্য মাঝে মধ্যে নাকি উত্তম মধ্যমও পেতে হতো। হ্যাঁ, কারণ আমি স্বভাবে আমি ছোটবেলা থেকে একটু আপাত দৃষ্টিতে মনে হতো আমি শান্ত, আসলে আমি ভেতরে মনে হয় ছিলাম, দুরন্ত ছিলাম, শান্তর মোড়কে। তো আমি যেটা করতাম, বের হয়ে তো বন্ধু বান্ধবদের সাথে বের হতাম, এবং ওখানে আমাদের সামনাসামনি কাছাকাছি ছিল চিড়িয়াখানা, তো আমরা প্রায় ওখানে মানে তখন মাত্র ক্লাস 2-3-তে পড়ি, ওই সময় আমরা চলে যেতাম দল বেঁধে। এখন দেখা যেত যে স্যান্ডেলটা কোথায় হারিয়ে গেছে জানি না, গায়ে মানে যে সোয়েটারটা থাকতো বা গরম কাপড় থাকতো সেটা কোথায় গেছে জানি না, এভাবে খুঁজে পেত না। অনেক সময় এমনও হয়েছে যে আমাকে খুঁজে না পেয়ে তোড়জোড় করছে যে মাইকিং করবে কিনা, তারপর দেখা গেল আমি অনেক দূর থেকে আসছি, আমার বড় ভাই দেখা গেল কান ধরে নিয়ে আসছে, কোথায় চলে গিয়েছে, এরকম আর কি। আপনাদের দুজনের নামে যেমন ল শব্দটা আছে, ল অক্ষর রয়েছে, আপনার আরেকটা মিল রয়েছে ওর সাথে, আপনি ছোটবেলায় নাচ করতেন। হ্যাঁ, আমার এগুলো আমার খুব শখ ছিল যে আমি গান অথবা নাচ করব, নাচটাই বেশি শখ ছিল। আমি জানি না কেন আমাকে ভর্তি করে দেওয়া হয়েছিল স্কুলে, আমি পরবর্তী যে স্কুলে ভর্তি হই ক্লাস 4-এ গিয়ে, মিরপুর বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল, তো ওখানে একটা নাচের ক্লাস হতো, তো ওখানে ভর্তি হলাম, 3 বছর ক্লাসও করলাম, কিন্তু দুঃখজনকভাবে নাচের স্কুলটা স্থানান্তরিত হলো। ওই জন্য আর আমাকে, যেহেতু একটু দূরে চলে গেল, মাও ব্যস্ত থাকতেন, ভাই বোনরা সব যার যার কাজে ব্যস্ত, বাবা সাংবাদিকতা নিয়ে ব্যস্ত, কে নিয়ে যাবে, এজন্য আমার আর এটা কন্টিনিউ করা হয়নি। কিন্তু মনে মনে ইচ্ছা ছিল যে হয়তো নৃত্যশিল্পী হব, খুব যে মানে ওই নাচটাকে আমি ভালোবাসতাম আসলে। বাহ, এমনিতে আপনারা ক ভাই বোন? আমরা 3 বোন 2 ভাই। আপনি কততম? চতুর্থতম, আমার বোনদের মধ্যে ছোট, আর ভাই বোনের মধ্যে ছোট, আমার ছোট একটা ভাই রয়েছে। এমনিতে বাহিরে তো অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে ততদিনে, কিন্তু ঘরে আসলে এত ভাই বোনের মধ্যে সম্পর্ক বা বিশেষ কোনো স্মৃতি আছে কিনা? হ্যাঁ, আমার আসলে ভাই বোনদের সাথে আমাদের খুব বন্ডিংটা খুবই ভালো, বিশেষ করে আমার বড় ভাইয়ের সাথে, আমার বড় বোনদের সাথেও ভালো, কিন্তু মানে আমার যে বের হওয়া এবং এই যে আমার যে এই নারীদের নিয়ে কাজ করার যে বা আমি একটু দুরন্ত, মানে ভাইয়া সবসময় এটা খুব প্রশ্রয় দিতেন। আচ্ছা, যে সব মানে আমার জীবনটা যাতে আমি আনন্দ করতে পারি, শুধু ছোটবেলায় না, বড় হওয়ার পরেও যখন আমি হয়তো বন্ধু বান্ধবদের সাথে ঢাকার বাইরে কোথাও বেড়াতে যেতে চেয়েছি বা কোনো অনুষ্ঠানে যেতে চেয়েছি, সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, বাসা থেকে বললেও না, মানে কেউ একটু বাধা দিতে চাইলে বাবা মা যদি বলতেন নিরাপত্তার কথা চিন্তা করে, ভাই বলতেন না, ও পারবে, ওকে যেতে দাও, বা দেখা যেত আমাকে পৌঁছে দিতেন, অথবা আমি যাতে যেতে পারি, ওখানে উপস্থিত থাকতে পারি, আমার আনন্দটা নিতে পারি জীবন থেকে, তো খুবই সাপোর্ট করতেন।
তো ছোটবেলায় যখন আপনি চিড়িয়াখানায় যেতেন এবং ফিরে এসে উত্তম মধ্যম খেতেন, মানে সেই দুরন্ত সময় আসলে কি স্বপ্ন দেখতেন যে বড় হয়ে কি হবে? আসলে উত্তম মধ্যম বলতে এটা ভুল বলা হবে, তাহলে বাবা মার প্রতি। আমার বাবা কখনোই মারধর করতেন না এবং বলতেন, শুধু ভয় দেখাতেন, আর করা যাবে না, করলে কিন্তু শাস্তি হবে। কিন্তু কি শাস্তি সেটা আমরা কখনোই জানতাম না, কারণ উনি শাস্তি কখনোই দিতেন না। আচ্ছা। আর আম্মা যেটা করতেন সেটা, একদিন আমি মার খাইনি, ওই চোখ রাঙানিটাকেই ভয় পেতাম, শুধু একদিন একটু কানমলা খেয়েছিলাম এই আর কি। তা মারধর আমাদের বাড়িতে মানে আসলে শারীরিকভাবে যে মারধর নির্যাতন, এটা আসলে একদমই পছন্দ করতেন না। চমৎকার। বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে না, আমার বাবার রুল ছিল। তো সেই সময় যতটুকু কি আসলে স্বপ্ন দেখতেন? তো স্বপ্ন তো দেখতাম আমি আসলে ছোটবেলা থেকে, আমি জানি না, খুব দেশ বিদেশ ঘুরে বেড়াবো, বা আমার ভ্রমণের নেশাটা, যে আমি দেখতে হবে আমার সবকিছু। কত বছর বয়স থেকে এই শখ ছিল? এইটা আমার ছোটবেলা থেকে হতো কি, আমার বাবা কিছু, আমার বাবা তো সাংবাদিক যেহেতু ছিলেন, বাবার লাইব্রেরি ছিল, ওখানে প্রচুর ভ্রমণের বই ছিল। আচ্ছা। আমার বাবা ভ্রমণ করতেন না, কিন্তু ভ্রমণের বই পছন্দ করতেন উনি। তো ওই পড়ে নেশা হয়েছিল যে একটা, যে দেখবো সবকিছু। হয়তো বইয়ের পাতায় বইয়ের ভেতরে পাতায় ছবি দেখে মনে হতো এখানে আমার যেতে হবে, জি। এই জিনিসটা আমার দেখতে হবে। বাবা মার কোনো স্বপ্ন ছিল আপনাকে নিয়ে? বাবার স্বপ্ন বলতে আমি একটু বলি যে আমার বাবা স্বপ্ন পড়ালেখা করে ভালো মানুষ হতে হবে, এটা। আমি আচ্ছা। যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগটা পেলাম, তখন আমাদের তো কিছু অপশন ছিল, তখন তো আর একটু ইয়ে ছিল যে আব্বাকে ফোন করলাম যে আব্বা এই সাবজেক্টগুলো আমি পেতে পারি। আব্বা বললেন তুমি বাংলা সাহিত্য নিয়ে পড়ো। মানে হয়তো বাবা মারা যদি ক্যারিয়ারের কথা চিন্তা করেন তাহলে সহজে বলবেন না, যে বলতে চান না। বাবা বললেন বাংলা সাহিত্য নিয়ে পড়ো, এটা পড়লে তোমার ভালো লাগবে, যেহেতু আমি একটু বই পড়তে তখন পছন্দ করতাম। আচ্ছা। তা আমার বাবার ওটা মনে ছিল, বা তুমি এটা পড়লে মানে তার স্বপ্ন কিছুটা পূরণ হবে, উনি পড়াশোনা করেন। তো প্রাথমিক স্কুলের পরে আপনি কোন স্কুলে ভর্তি হলেন? আমি বললাম ওই মিরপুর, এখন নাম পাল্টে গেছে, মিরপুর সরকারি বিদ্যালয়, তখন ছিল মিরপুর বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল। সেখান থেকে এসএসসি দিয়েছিলেন? এসএসসি দিয়েছি। পড়াশোনা কেমন ছিলেন? আমি মাঝারি আকারের ছাত্রী ছিলাম। আচ্ছা। 1 থেকে 10-এর মধ্যে থাকতাম মাঝে মধ্যে, কিন্তু খুব বেশি যে ভালো স্টুডেন্ট ছিলাম তা না, মাঝারি আকারের। সেটা আপনার ভাষায়, কিন্তু 1 থেকে 10-এ যেহেতু ছিলেন আমরা ধরে নিতে পারি আপনি ভালো ছাত্র ছিলেন। এইটাই আর কি কি। বলো? একদমই তাই। তো স্কুল পাশ করে কলেজ কোথায় ভর্তি হলেন? আমি ভর্তি হয়েছিলাম আদমজি ক্যান্টনমেন্ট কলেজে। ও আচ্ছা আচ্ছা। আদমজি ক্যান্টনমেন্টে তো অনেক অনুশাসনের মধ্যে অনেক চলতে হয়। কলেজ জীবন কেমন কাটলো? কলেজ জীবন ওখানে আমার ভালো কেটেছে, খুব আনন্দে কেটেছে, কারণ ওখানে আমার প্রথম মনে হয়েছিল যে আরেকটু ডানা মেলার সুযোগ হয়েছে, কারণ আচ্ছা। ওখানে অনেক বন্ধু বান্ধব পেয়েছি। বাড়ি থেকে একটু দূরে ছিল, আচ্ছা। একটু মানে রিক্সা করে বা আমরা বাসে করে যেতাম, মানে ওইটুকু আগে তো হেঁটে হেঁটে স্কুলে যেতাম, তখন আরেকটু পরিসর বাড়লো, বন্ধু বান্ধবের সংখ্যা বাড়লো, নতুন বন্ধু বান্ধব পেলাম। যদিও ডিসিপ্লিন ছিল খুব, তার মধ্যেও আমরা অনেক আনন্দ করেছি আসলে। বিএনসিসি থেকে যুক্ত হয়েছিলেন সে সময়? বিএনসিতে হ্যাঁ, আমি আসলে আমাদের ওখানে ছিল কলেজে বিএনসিসি, আমাদের আহ্বান করা হয়েছিল, আমি যুক্ত হয়েছিলাম, কিন্তু আমি এটা কন্টিনিউ করতে পারিনি ওখানে। আচ্ছা। প্রাথমিকভাবে আমি চলে আসছিলাম, কারণ ওই যে একটা মানে পড়ালেখার বাইরে গিয়ে থাকতে হবে, মানে এটা অনেক কিছু আছে, তো নানা কারণে হয়ে ওঠেনি ওটা আসলে। পরিবার continue থেকে করা। অ্যালাউ করেনি হয়তো? পরিবার থেকে খুব যে অ্যালাউ না, তাও আমি আসলে সরে আসছিলাম, ওটা আসলে কন্টিনিউ করিনি। আচ্ছা। এরপরে বিশ্ববিদ্যালয় জীবনের গল্প শুনতে চাই, কিভাবে কি করছিলেন কলেজ জীবন পাশ করে? কলেজ জীবন পাশ করার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ বিভাগে, আমি মানে যেটা মানবিক বিভাগ, সেখান থেকে আমি পরীক্ষা দিই এবং পরীক্ষায় আমি চান্স পেয়ে যাই। তো ওখানে পরবর্তীতে ভর্তি হই রাষ্ট্রবিজ্ঞানে। জি, বাবা বলেছিলেন বাংলাতে পড়ো, আপনি রাষ্ট্রবিজ্ঞানে কেন ভর্তি হলেন? এখানে বন্ধু বান্ধব একটা বড় কারণ। আচ্ছা। যখন দেখলাম, আমি দেখলাম যে আমার বন্ধু, যেটা আমার বেস্ট ফ্রেন্ড এখন, মানে ওরা সবাই দুজন রাষ্ট্রবিজ্ঞানে মানে ভর্তি হলো। আচ্ছা। তখন আমার কাছে কিছু অপশন ছিল, বাংলা সহ রাষ্ট্রবিজ্ঞান সহ আর অন্যান্য সাবজেক্ট, কিন্তু আমি গিয়ে বললাম না, আমি এটা চয়েস করে আসছি, মানে পছন্দ করে এসে বাসায় জানিয়েছি আমি আসলে রাষ্ট্রবিজ্ঞানে হয়েছে। আমার বাবা বললেন, বললাম বাংলা হলেও পারতে আর কি, উনি কিছু বলেননি, বলো তোমার ইচ্ছা। আচ্ছা, পরে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হওয়ার পরে আসলে কেমন লাগলো? একটা তো হলো বন্ধুদের জন্য ভর্তি হয়ে যাওয়া, আর তারপরে না বুঝে ভর্তি হয়েছিলাম। তারপরে আসলে পড়তে গিয়ে কেমন লাগলো? না, পড়তে গিয়ে যে খুব খারাপ লেগেছে তা না, আমাদের শিক্ষকরা যথেষ্ট যত্ন সহকারে আমাদেরকে এই বিষয়টি পড়িয়েছেন। তখন মনে হয়েছিল যে আসলে অন্য সাবজেক্টেও পড়তে পারতাম, বা রাষ্ট্রবিজ্ঞান ঠিক আছে, ভালো আছে, মানে পড়াশোনা করার জন্য পড়াশোনা করে গেছি, মানে মানিয়ে নিয়েছিলেন? মানিয়ে নিয়েছি। জি।
পরবর্তীতে আপনি কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে, জি। সেটি কোথায়? আমি শিক্ষকতা শুরু করি। আমি প্রথমে যখন পল্লবীতে ছিলাম তখন পল্লবীর একটা কিন্ডারগার্টেনে আমি শিক্ষকতা শুরু করি। পরবর্তীতে আমি মাইলস্টোন স্কুল হাই স্কুল বলে একটা স্কুল অ্যান্ড উত্তরাতে। কলেজ, জি উত্তরাতে, ওখানে আমরা শিফট করে আসি। তো ওখানে আমি পরবর্তীতে ওখানে কাজ করেছি। শিক্ষক হবেন এরকম ইচ্ছে আসলে কবে থেকে হয়েছিল? এটা লাবণ্যর প্রশ্ন। আমি একদমই জানি। তাই, আমি জন্যই ওর দিকে তাকিয়েছি। আমার একদম যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি বা আমি যখন স্কুলে ছিলাম, এক ম্যাডামকে দেখে আমার আসলে শিক্ষক হওয়ার খুব শখ ছিল। আচ্ছা। আমি বলছিলাম না যে আমার ভ্রমণ করার খুব শখ বা জি। দেখার, তো উনি আমাদের সালমা ম্যাডাম, আমার বলতেই হবে, স্কুলে আমাদের ক্লাস 5-6-এ উনি জিওগ্রাফি পড়াতেন এবং সমাজবিজ্ঞান যেটাকে বলে তখন সমাজবিজ্ঞান পড়াতেন। এবং উনি কিন্তু ক্লাসের ফাঁকে ওই যে বিশ্বের বিভিন্ন মানে কি বলবো ইন্টারেস্টিং জিনিসগুলো উনি আলোচনা করতেন। বাহ। আমি অন্য কোনো শিক্ষকের মানে আমি পাইনি এভাবে। এবং ক্লাসের বাইরে উনি খুব, ওনার নিজের যে একটা স্বপ্ন ছিল এটা বোঝা যেত। আচ্ছা। তখন ওই স্বপ্নটা উনি আমার মনে ঢুকিয়েছেন। তখন মনে হতো যে না, আমিও আমার ছাত্রছাত্রীদেরকে এভাবে গল্প বলে মানে আকর্ষণীয় ভাবে পড়াবো। তখন মনে হতো। আপনার ক্ষেত্রে কি হলো আসলে? আপনিও সেভাবে আসলে হ্যাঁ, শিক্ষার্থীদের সাথে সম্পর্কটা ছিল? আমার ছাত্রছাত্রীরা মনে হয় আমাকে খুবই ভালোবাসতো, মানে আমি আসলে এনজয় করতাম। কিন্তু খুব আপনি তো ভালোবাসতাম। তাদের খুব অল্প সময় ছেড়ে খুব অল্প সময় ছেড়ে এনজিও দিয়েছি। সেক্টরে জয়েন করেছিলেন, সেটি সেটা কেন? একটা কারণ আছে। সেটা একটা কারণ হচ্ছে যে আমার এক বন্ধু একদিন বলল যে এরকম একটা, তুই তো এই বিষয়ে পড়াশোনা করেছিস, কারণ রাষ্ট্রবিজ্ঞান তো সমাজ বিজ্ঞানের অনুষদের এতে, তো এখন একজন আমার এক বন্ধুর অফিসে একজন করছে, মানে প্রোগ্রাম অফিসার নিচ্ছে, তো এরকম দেখতে পারিস তুই কাজ করে, তুই তো একটা সেক্টরে কাজ করলি, তোর ভালো লাগলে, ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী চাচ্ছে। আচ্ছা। তা আমি গিয়ে দেখি, কথা বললাম। কথা বলার পরে যখন তাদের বিষয়টা জানলাম, এনজিও সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না। তখন মনে হলো একটু চেষ্টা করে দেখি। পরিবর্তনটা কেমন হলো বা ভালো লাগছিল এনজিওর কাজের হ্যাঁ, একদম যখন শুরুর দিকে? ঢুকলাম তখন থেকেই আমি আসলে এই কাজটা ভালোবাসতে শুরু করি। শুরুর দিকে কি ধরনের কাজ করতে হচ্ছিল তখন আমি আপনাকে? প্রবীণ যে নারীদের নিয়ে, প্রবীণ মানুষদের নিয়ে, তাদের যে তারা যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ওই সংস্থাটা এইভাবেই কাজ করতো। কি নাম ছিল সংস্থাটি? রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, রিক। আচ্ছা। ওনারা আচ্ছা। প্রবীণ অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে একদম বাংলাদেশের পায়োনিয়ার বলা যায় কাজ করছেন। তখন মনে হলো যে এই মানুষগুলো এত অসহায়, আমি তো কখনো চিন্তা করিনি। প্রবীণ নারী এবং পুরুষ, তারা সমাজে তাদের অধিকার আছে। তো গ্রামে গিয়ে কাজ করতে হতো। ওই যে বললাম যে আমার দেখতেও খুব ভালো লাগে সবকিছু, এবং গ্রামে যেতে পারছি, বিভিন্ন জেলায় ঘুরতে পারছি, তখন আমি কাজটা ভালোবেসে ফেললাম। সেই সংস্থার সাথে কতদিন ছিলেন? আমি ওখানে দীর্ঘ 9 বছর ছিলাম। আচ্ছা, তো 9 বছরের তো অনেক মাইলস্টোন রয়েছে, অনেক অর্জন রয়েছে। দু একটা কেস স্টাডি কিংবা দু একটা অভিজ্ঞতার কথা যদি বলেন আমাদের। এখানে কেস স্টাডি বলতে যে প্রথমত আমরা দুঃখজনক যে কিছু কেস স্টাডি আছে, যে গ্রামে গিয়ে দেখলাম যে বাবা মা ছেলে মেয়েকে, যে ছেলে মেয়ে থাকা সত্ত্বেও যে তাকে, মাকে, খুবই বৃদ্ধা নারী, উনি 90-এর উপর বয়স, ওনাকে বারান্দায় রাখা হচ্ছে। আমরা গিয়ে যখন গ্রামে গেলাম তখন দেখলাম যে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই ঝড়ের মধ্যেই উনি বারান্দায় শুয়ে আছেন এবং পানির ঝাপটা লাগছে ওনার গায়ে। তখন আমাদের যেহেতু নারী এবং পুরুষ যে বয়স্কদের যে দল ছিল এবং নেতাও ছিল, ওখানে আমাদের এইভাবে কাজ করা হতো যে প্রতিটা গ্রামে একটি করে দল গঠন করা এবং একজন নেতা তৈরি করা, যারা আশেপাশে যারা প্রবীণ আছে তাদের দেখভাল করবে। আচ্ছা। এখানে সংস্থা থেকে একটা ফান্ড দেওয়া হতো। তো আমরা তখন ওই দলের যে নেত্রী, তার কাছে গেলাম যে আপনারা দেখছেন যে এখানে উনি কি কষ্টে আছেন, মানে ওনার ছেলে মেয়েরাও দেখছেন, উনি বয়স্ক ভাতা পাচ্ছেন কিন্তু বয়স্ক ভাতাটা নিয়ে নিচ্ছে ছেলে। তো ওটা নিয়ে ওই দলের নেতারা আসলে তখন ছেলে মেয়ের সাথে কথা বলে আসলে পারেন নাই, ওনারা তখন ওনার জন্য একটা ব্যবস্থা করে দিলেন থাকার। আচ্ছা। যে বয়স্ক ভাতাটা একজনকে দেওয়া হবে এবং সংস্থা থেকে কিছু সাহায্য দেওয়া হবে। তো ওই নারীকে একটি ঘরে তুলে দেওয়া হলো, ওনাকে যাতে আর ঝড় বৃষ্টিতে কষ্ট না করতে হয়, এবং 3 বেলা যাতে ওনার আহারের ব্যবস্থা করে দেওয়া হলো। তো এরকমভাবে ওই দলটি তার দেখাশোনা করতেন একদম তার মৃত্যু আগ পর্যন্ত। এই একটা মানে ভালো লাগার বিষয় যে আমরা এই বিষয়গুলো, এই নারীদের এই বিষয়গুলো আমরা দেখতে পেরেছি, প্রবীণ মানুষদের এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পেরেছি বিভিন্ন জেলায় এবং অনেকগুলো উপজেলা আমরা কাজ করেছি। তো এরকম কিছু ভালো মন্দ কিছু কেস স্টাডি রয়েছে যেগুলো নিয়ে আসলে ভাবায় যে আমরা সমাজ এবং ছেলে মেয়ের যে বা প্রবীণদের যে আসলে কোথা থেকে বঞ্চিত হচ্ছে, কি করা উচিত তাদের জন্য সেটা।
শুরু থেকে কি নারীদের জন্য কাজ করা ছিল নাকি বিভিন্ন বিষয়ে? না, শুরুতে আমি আসলে যে বললাম নারী পুরুষ উভয়ের জন্যই কাজ করতাম। পরবর্তীতে সেক্টর একদম ভাগ হয়ে গেল, আমাকে ওখানে একটা প্রবীণ নারীদের জন্য আলাদা করে একটা প্রকল্পর দায়িত্ব দেওয়া হলো। ওখান থেকে আসলে আমার নারীদের জন্য নিয়ে আলাদা করে এবং কিশোরীদের নিয়ে আলাদা করে কাজ করার একটা চিন্তা ভাবনা শুরু হলো। এমনি ব্যক্তিগত জায়গা থেকে যদি রোমানা আমি আরেকটু জেনে নিই যে এই যে আপনি সবসময় যদি ভুল না করে থাকি আপনি ঢাকায় সবসময় বেড়ে উঠেছেন বা জন্ম হওয়া, তো এই কাজের তাগিদে হয়তো ঢাকার বাইরেও যেতে হচ্ছে, বিভিন্ন জেলায় যেতে হচ্ছে, সেই জায়গাটার অভিজ্ঞতাটা কেমন হলো? একজন নারী হিসেবেও সেটা বলতে পারেন বা একজন মানুষ হিসেবে আসলে সবসময় এক জায়গায় বেড়ে ওঠা এবং আরেক জায়গায় যাওয়া, এই ধরনের পরিবর্তনগুলো কেমন হচ্ছিল আপনার? না, যেটা আমি আসলে ঢাকায় তো জন্ম হয়েছে, বড় হয়েছে, একটা পরিবেশ দেখেছি যে কেমন আছে মানুষ, কিন্তু যখন গ্রামে গেলাম একদম ভিন্ন চিত্র। যে গ্রামের মানুষজন আসলে অনেক সহজ সরল এবং তারা তাদের অনেকগুলো বিষয় আছে তারা অধিকার সম্পর্কেও জানেন না। বিশেষ করে নারীরা তো আরো মানে জানেন না, মানে যেহেতু তাদের বের হওয়ার সুযোগটা কম, পড়ালেখা করার সুযোগটা কম, অনেক বাল্য বিবাহ, মানে অল্প বয়সে বিয়ে হয়ে যায়। তো অধিকার যে সচেতনতার এটা, এবং তারা পাচ্ছেন না, এবং সাধারণ মানুষগুলো অনেক কিছুই জানছেন না এবং অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বিষয়গুলো আমাকে ভাবিয়ে তুলেছিল এবং তারপরেও তারা কত আসলে হাসি মুখে রয়েছেন, তাদের অভিযোগ অনেক কম। মানে আমাদের তো নিত্য অভাব অভিযোগ রয়েছে, আমরা অনুযোগ করে থাকি যে এটা নাই সেটা নেই, কিন্তু তারপরেও তারা যে হাসি মুখে চলাফেরা করছেন, আনন্দে রয়েছেন, তাদের অভাব অভিযোগ অনেক কম, কত অল্পতেই তারা সন্তুষ্ট হয়ে যাচ্ছেন। এই বিষয়গুলো আমাকে জীবনে অন্যরকমভাবে ভাবতে শিখিয়েছে যে চাহিদা শেষ নেই, কিন্তু এই সহজ সরলভাবে থাকার মধ্যে অনেক আনন্দ আছে। শিক্ষকতা ছেড়ে নিজের ভালোবাসার জায়গাটা আসলে বেছে নিয়েছেন এবং প্রতিনিয়ত আসলে কাজকে ভালোবাসছিলেন। তো যেটা বলছিলেন আপনি প্রথম দিকে আসলে নারী পুরুষ দুটো মাধ্যমে কাজ করছিলেন, পরবর্তীতে শুধু নারীদেরকে নিয়ে কাজ করা, সেই জায়গাগুলো নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, তারপরে তো আমি যেটা বলছিলাম যে প্রবীণ নারীদের নিয়ে আমি কাজ করতে শুরু করলাম। পরবর্তীতে আমার সংস্থা, যখন আমি অন্য সংস্থায় গেলাম কাজ করতে, তখন দেখা গেল যে আমরা নারীদের ভূমি অধিকার নিয়ে আসলে কাজ শুরু করলাম। তখন নারীদের ভূমি অধিকার বলতে যে নারী, আমরা দেখলাম যে সকল নারী আসলে অনেক অধিকার থেকে বঞ্চিত, কিন্তু যেটা দেখছিলাম যে নারীদের ভূমি অধিকার থেকে নারীরা খুবই বঞ্চিত। কারণ আমরা জানি যে বাংলাদেশে মুসলিম আইন অনুযায়ী একজন নারী তার ভাইয়ের অর্ধেক পাবে, সেখানেও দেখা যাচ্ছে যে নারীটা সেই অংশটুকুও পাচ্ছে না, এবং না পাওয়ার অন্যতম কারণ সচেতনতার অভাব এবং পুরুষতান্ত্রিক একটা মনোভাব কাজ করছে। এখানে বলা হচ্ছে যে মেয়েদের আসলে খুব একটা সম্পত্তি দরকার নেই, স্বামী তো চালাচ্ছে, স্বামী চালাচ্ছে, ভাই দিচ্ছে, বাবা দিচ্ছে, তোমাকে তো ভালো একটা বিয়ে দিয়েছে, তোমার কেন দরকার? কিন্তু একজন নারীর যদি একটি ভূমি থাকে, সে যদি আসলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, সেটা ক্ষেত্রে শুধু নারীর না, তার পরিবারেরও কিন্তু অনেক মানে সুবিধা হয়। এখানে নারীটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, সেই জমিটা সে ব্যবহার করতে পারবে, তার বিপদে আপদে তিনি বিক্রিও করতে পারেন, অথবা তার একটা সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকে, তার জোর থাকে, যে বাবার বাড়ি বলেন স্বামীর বাড়ি বলেন, যে হ্যাঁ তার তখন পরিবারে তার মর্যাদাটা থাকে, সে সিদ্ধান্ত নিতে পারে পরিবারের যে কোনো বিষয়। তো এইগুলো আসলে নারীদেরকে বঞ্চিত করা হচ্ছিল। তো সেখানে আমার কাজ ছিল যে এই বিষয়ে সচেতন করা, নারীরা কিভাবে তাদের ভূমি অধিকার রক্ষার জন্য তাদের যে কাগজপত্র আছে সেগুলো সঠিকভাবে চিনতে পারে এবং ভূমি অফিসগুলোতে যেতে পারে, এবং যখন ভূমি জরিপ হচ্ছে তার ভূমিটা কোথায় আছে, জমিটা কোথায় আছে, সে যেন জানতে পারে। তো এই বিষয়ে কাজ করতে করতে তখন মনে হলো যে আসলে নিজেরা যদি, আমার বাদাবন যে মামুনের কথা বলছিলাম, ওনার বাড়ি হচ্ছে রামপালে, তো আমরা সেখানে যখন গেলাম, কাজের সূত্রে যেতাম, দেখতাম যে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ হচ্ছে, সেখানে কিন্তু ভূমি অধিগ্রহণগুলো হচ্ছে। তো সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে একদম নিম্ন, যারা একদম তৃণমূল পর্যায়ের ভূমি, খুব কম জমির মালিক, তার মধ্যে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে নারীরা। কারণ তারা বলেছে সচেতন না, তারা জানে না, এবং তাদের তো আসলে অভিগম্যতাও নাই, যে মানে অ্যাক্সেসটা নাই, কোথায় কোন ভূমি অফিসে যেতে হবে, কোন কাগজটা তার থাকতে হবে, এবং কেউ যদি তার স্বামী বা ভাই জমিটা বিক্রি করে দিচ্ছে, সে জানছেও না যে ওই জমিটা আসলে বিক্রি হয়ে গেছে, সেই টাকাটাও সে পাচ্ছে না। কিন্তু এই বিষয়টা অনেক সেন্সিটিভ কিনা, কারণ একটা পরিবারের মধ্য দিয়ে আপনি আসলে এই বিষয়গুলো জানাচ্ছেন এবং একটি নারীকে সচেতন করছেন, তো নিজেদের মধ্যেই একটা আসলে সমস্যা হয়ে যাওয়ার কথা, সেখানে আপনি আসলে বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করতেন? মানে কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন? অনেক বাধা পেয়েছি আমরা কাজের শুরুতে, যখন আমরা নারীদের নিয়ে
প্রথমে তো একজন একজন করে নারীকে তো আর কাজ করা মানে শেখানো যাবে না, তখন আমরা দল প্রতি বাড়িতে গিয়ে একটা করে দল গঠন করতে শুরু করলাম। আপনি যে বলছিলেন যে 300-র বেশি তৃণমূল পর্যায়ে যে নারী দল, এভাবে শুরু করলাম। তখন আমরা যখন তাদের উঠান বৈঠক যেটাকে বলে, উঠানে গিয়ে গিয়ে কিছু ডকুমেন্টস নিয়ে আমরা তাদেরকে বোঝাতে শুরু করতাম যে দেখেন আপা, এইটুকু আপনার জমি থাকার কথা, এইটুকু আপনার আছে কিনা, আপনার কোথায় আছে আপনি জানেন কিনা, বা আপনার জমিটা কেমন। দেখা যায় যে ভাই বা পরিবারের পুরুষরা তাকে এমন একটা জমি দিচ্ছে যে জমিটা তার কোনো কাজেই লাগবে না, সবচেয়ে শেষের জমিটা এইভাবে। তো সেখানে তার কথা বলার কোনো সুযোগ আছে কিনা। তখন আমাকে এরকমও হয়েছে যে এক আমাকে বাড়ি থেকে বলছে তার পুরুষ সদস্য যে এখানে আপনি যেতে পারবেন না, আপনি বের হয়ে যান, বেরও করে দেওয়া হয়েছে এরকম। কিন্তু আস্তে আস্তে যখন আমি এবং আমার সহকর্মী যাওয়া শুরু করলাম, কথা বললাম, এবং পুরুষদের নিয়ে আমরা আলাদা করে বসলাম যে শুধুমাত্র তো আসলে আপা যদি পায় বা ভাবি যদি পায় শুধু তার সুবিধা না, আপনারও সুবিধা হবে। হ্যাঁ, আপনার মেয়ে আছে, সেখানে আপনার মেয়েকেও আপনি কতটুকু দিচ্ছেন সেটুকু আপনাকে জানতে হবে। কারণ আপনি তো নিশ্চয়ই ভালোবাসেন আপনার মেয়েকে, আর আপনি তো নিশ্চয়ই মনে করেন একজন নারীও মানুষ। তো আপনার পরিবার যখন জানতে পারলো যে আপনি মানবাধিকার কিংবা নারীদের অধিকার নিয়ে কাজ করছেন, তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? না, তাদের প্রতিক্রিয়া হচ্ছে প্রথমে আসলে আমি যেমন মানে এনজিও সম্পর্কে খুব একটা আমার ধারণা ছিল না, আমার পরিবারের স্বাভাবিকভাবে ওইভাবে ধারণা ছিল না। কিন্তু যখন আমি এসে গল্পগুলো আমার মাকে, আমার ভাই বোনদেরকে বলতাম যে এই কাজগুলো হচ্ছে বা নারীদের নিয়ে আমরা এইভাবে সচেতন করছি, তারা এই অধিকারগুলো পাচ্ছে, মানে তারাও আসলে কাজটা ভালোবাসতে শুরু করলো। এখন আমি যে পর্যায়ে আছি, তারা আসলে আমার মনে হয়, আমি জানি না, বলেনি কখনো মুখের উপরে, হয়তো আমাকে নিয়ে গর্ববোধই করেন যে আসলে আমি এতগুলো নারীকে নিয়ে কাজ করছি। অবশ্যই গর্ববোধ করে না, এই মুহূর্তে তারা টিভি সেটের সামনে বসে আপনাকে দেখছেন এবং অবশ্যই তারা গর্ববোধ করছেন। আমরা একটু বাদাবন নিয়ে বিস্তারিত শুনি, যে বাদাবন এর সাথে আপনারা যুক্ত হয়েছিলেন আপনি এবং মামুনুর রশিদ, এটি কোন সালের কথা? আমরা শুরু করেছিলাম 2016 সালে। মানে এটা খুবই অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। আমরা প্রথম গিয়ে নারীদের সাথে কথা বলতাম ওই এলাকায়, যে আমরা দক্ষিণাঞ্চলে শুরু করেছিলাম, বাগেরহাট, মোংলা, মানে রামপাল এলাকায়। তখন আমরা তাদের গিয়ে যখন কথা বলতাম, তো এভাবে আমরা, এখনো মনে আছে, একটা পুকুর পাড়ে আসলে নারীদের নিয়ে আমরা বসতাম। এভাবে শুরু হওয়ার পরে আমরা আস্তে আস্তে ছোট একটা ওখানে অফিস নিলাম। আচ্ছা। তো আমরা দুজনেই তখনও চাকরি করতাম অন্যান্য সংস্থায়, কিন্তু মানে আমি তখন চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু এই সংস্থাটা নিয়ে গেছে। কিন্তু তারপরে দেখলাম যে যখন আরেকটু বেশি আমরা আগাচ্ছি, তখন মানে একটু বড় হচ্ছে সংস্থা, তখন একদম পুরোপুরি এখানে আমি শিফট করে যাই বাগেরহাটে, খুলনায়। আচ্ছা, মানে পরিকল্পনা কি ছিল আপনাদের এই সংস্থা বা উদ্দেশ্য যদি জানতে চাই? উদ্দেশ্য ছিল যে নারী এবং কিশোরীদের অধিকার নিয়ে, বিশেষ করে তাদের এই যে, তখন তো আমরা ভূমি অধিকার নিয়ে কাজ করতাম, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে জলবায়ু একটা বিরাট প্রভাব ফেলছে নারীদের জীবনে, এবং নেতিবাচক প্রভাব। এখানে তার যেহেতু এটা লবণাক্ত এলাকা, সেখানে এখানে নারীরা হচ্ছে 8 থেকে 12 ঘন্টা হচ্ছে পানিতে কাটাতে হয়, যেখানে ওখানে একটা মৎস্যজীবী নারী দল আছে একদম মোংলা, এবং বাগেরহাটেও কিন্তু অনেক, আপনি জানেন, মাছের ঘের, এবং এই লবণাক্ততার কারণে তাদের জীবনে এইটা একটা প্রভাব, যে পানিতে থাকার কারণে তাদের নানাবিধ যে শারীরিক সমস্যা, যৌন প্রজনন থেকে শুরু করে স্কিন, হাইপারটেনশন, কিডনি, নানা ধরনের সমস্যা হয়, এবং সেইটা শুধু তাদের শারীরিক না, আর্থিক এবং সামাজিক জীবনে প্রভাব ফেলছে। এসব কারণে তাদের একটা পারিবারিক জীবনে সমস্যা দেখা দিচ্ছে, এবং ওখানে কাজ নেই, যেহেতু লবণাক্ততার কারণে আপনার ধান বা অন্যান্য ধরনের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। পুরুষরা শহরে চলে আসছে, নারীরা তাদের সন্তানদের দিয়ে রয়ে যাচ্ছে। তো নারীটাকে সন্তানদের জন্য অনেকগুলো কাজ করতে হচ্ছে একসাথে, অনেক সময় স্বামীটা আর ফিরেই আসছে না, এবং অল্প বয়সী মেয়ে থাকলে তাদের বিয়ে দিয়ে দিতে হচ্ছে। ওখানে কিন্তু মোংলায় কিন্তু হচ্ছে যে বাল্যবিবাহের যে 4র্থতম স্থান, যেটা সর্বোচ্চ বিয়ে দেওয়ার, এটা জলবায়ুর একটা অন্যতম কারণ, এবং এখানে নারী নির্যাতনের হারও অনেক বেশি। তো আমরা দেখলাম যে এখানে কাজ করার সুযোগ রয়েছে, কারণ নারীদের অল্টারনেটিভ যে লাইভলিহুড, মানে জীবিকা, সেটার একটা ব্যবস্থা করা, তাদেরকে সচেতন করা, বাল্যবিবাহ বন্ধে কাজ করা, স্কুল যাতে ড্রপ আউট না হয়, এবং আইনগত সহায়তা দেওয়ার একটা জরুরি প্রয়োজন রয়েছে। তো তখন আমরা এই কাজগুলো শুরুটা করেছেন একদম বাগেরহাট দিয়ে। বাগেরহাটে। তারপরে কোন জায়গায় আমরা বাগেরহাটের ওখানে আমরা কাজ করছি, মোংলায়, বাগেরহাট সদরে, ফকিরহাটে, আর আমরা কাজ শুরু করেছি নওগাঁয়, এবং ঢাকার কেরানীগঞ্জে কাজ শুরু করেছি।
তার মানে প্রায় এক দশক হতে চলেছে মা দাবনের সাথে আপনার। আমরা বলতে পারেন আমাদের শুরুটা হয়েছে 2016 সালে, যেহেতু প্রায় 9 বছর। তো এই দীর্ঘ সময় আপনার সবচেয়ে বড় সাফল্য কি মনে হয় মা দাবনের? সবচেয়ে বড় সাফল্য বলতে আমরা এখন 6,000 উপরে নারীর সাথে কাজ করছি, আমাদের তৃণমূল পর্যায়ে সংগঠন হয়েছে, আমরা আইনগত সহায়তা যেটা দিয়ে থাকি নারীদের ভূমির অধিকার ক্ষেত্রে এবং নির্যাতন প্রতিরোধে। এইখানে আমাদের 4 জন প্যানেল লয়ার আছে, এখানে আমরা অনেকগুলো কেসে আমরা সফলতা পেয়েছি। সেটা ছাড়াও যে নারীদের যে ভূমি অধিকারের বলছি, আমাদের নারী নেত্রী তৈরি হয়েছে এবং সেখানে আমরা দেখেছি কিছু নারীর আমরা ভূমিটা ফিরিয়ে দিতে পেরেছি, সেটা একটা সাফল্য। এই নেত্রীরা আমাদের উদ্দেশ্যই ছিল শুধুমাত্র বাদাবন একা কাজ করে যাবে না, তৃণমূল পর্যায়ে নারী নেত্রী তৈরি করে তারা সচেতন হয়ে তারা যাতে অন্যান্য নারীদের জন্য কাজ করতে পারে, সেটাই আমরা আর কি মনে করছি যে সফল হয়েছি। এবং আমরা জলবায়ু নিয়ে যে কাজ করছি, ওখানে আমাদের কিশোরী দল আছে, এখানে আমাদের 4টি ফুটবল দল গঠন করেছি, কারণ আমরা মনে করেছি যে খুবই কনজারভেটিভ এরিয়া, এখানে যদি নারীরা কিশোরীরা ফুটবল খেলার সাথে বা অন্যান্য খেলাধুলার সাথে, এবং ক্যারাটের দল আছে, তারা বিভিন্নভাবে স্কুলে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়, এরা এইসবে নিয়ে এখন যে সমাজের যে প্রচলিত যে ধারাটা আছে সেখান থেকে তারা একটু বের হয়ে এসে নিজেদের উন্নয়নের জন্য তারা চেষ্টা করছে আমাদের সাথে থেকে। তো আমি মনে করব যে একদম আপাত দৃষ্টিতে আমরা অনেক কিছু পরিবর্তন করে ফেলেছি সেটা না, কিন্তু এই যে নারীদের যে একটা এই প্রচলিত ধারণা থেকে তারা বের হয়ে আসছে, তারা নিজেদের ভূমি নিয়ে চিন্তা করছে, তারা খেলাধুলার সাথে যুক্ত হচ্ছে, অন্যের নির্যাতন দেখে তারা এগিয়ে যাচ্ছে দলবদ্ধভাবে, এটাকে আমরা মনে করছি একটা বড় সাফল্য, বা আমরা হয়তো কিছু কাজ করতে পেরেছি এই সকল নারীদের সাথে। বিষয়গুলো শুনতে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু নিঃসন্দেহে আপনাদের জন্য এই বিষয়গুলো অনেক কঠিন ছিল, অনেক কঠিন মুহূর্তও ছিল এই কাজগুলো করতে গিয়ে, নারীদের হয়তো এক করতে গিয়ে বা নারীদের বিভিন্ন বিষয়ে সচেতন করতে গিয়ে। সব থেকে কঠিন মুহূর্ত কোনটা ছিল, যেটা মনে হয় যে এখনো মনে হয় যে সেই জায়গাটা থেকে আসলে চলে আসা উচিত, এরকম মনে হচ্ছে কখনো, বা মনে হয়েছে কিনা যে না আমার এই কাজটাই করা উচিত না? না, ওইভাবে মনে হয়নি যে কাজ করা উচিত না, তখন বরং আরো জেদ বেড়ে গেছে যে এই কাজটাই করব, এটা পরিবর্তনটা আনতে হবে। যেটা বারবারই বলছি নারীদের ভূমি অধিকারের ক্ষেত্রে এটা চ্যালেঞ্জ, এটা নিয়ে যখন আমরা কাজ করছি, এটা আসলে পরিবার, সমাজ এবং অনেক ক্ষেত্রে যে আমাদের যে ব্যবস্থাটা যে আমাদের যে অফিস আদালতগুলো রয়েছে, ওখানেও যে নারীদের একটা পুরুষতান্ত্রিক যে মনোভাবের কারণে শুধুমাত্র যে ভূমির ক্ষেত্রে না, যে বিষয়ে আমরা কাজ করতে যাচ্ছি এই ধরনের বাধা আমরা পেয়ে আসছি বারবার। এখন সেটা আমরা কিছু আগাচ্ছি, হয়তো আবার সেই মনোভাবের কারণে আমরা হয়তো ওই জায়গাটায় রয়ে গেছি, কিন্তু ওই জেদটা বা এটা আমাদেরকে আরেকটু আগিয়ে দিচ্ছে যে না, এটা ভাঙতে হবে। সেই জন্য আমরা কিন্তু শুধুমাত্র নারী না, আমরা এখন কিশোর এবং তরুণদের সাথেও আমরা তরুণ দল নিয়ে কাজ শুরু করেছি, কারণ আমরা মনে করছি তাদের মনের পরিবর্তন, তাদের একটা মানসিকতার পরিবর্তন দরকার, যে নারীও যে সমান একজন মানুষ, একজন পূর্ণাঙ্গ মানুষ, এবং তাকে যে ছোট করে দেখা যাবে না, দেখা উচিত না, সেখানে পুরুষদের আসলে অন্তর্ভুক্ত করা উচিত। কারণ আমি এক পক্ষকে সচেতন করলাম এবং অন্য পক্ষ জানলো না, তাহলে কিন্তু বিরোধটা রয়ে যাবে। সেটি ছোটবেলা থেকে আসলে পরিবার থেকে যদি শিক্ষা দেওয়া যায় যে নারী পুরুষ সমান, তাহলে হয়তো বৈষম্য কিছুটা হলেও দূর করা যায়। আমরা এই জন্য রুমান ভাই, আমরা এই জন্য পরিবারের সাথে বসছি, আমাদের মোংলা এবং আমাদের বাগেরহাটে যেই রয়েছে প্রতিটা পরিবারের সাথে আমরা বসে এই যে যাদের শিশু রয়েছে, নারী শিশু, পুরুষ শিশু যারা রয়েছে, বালক বালিকা, বা তাদের আমরা বাবা মাকে বোঝাচ্ছি যে আপনার মেয়েটিকে, কন্যা শিশুটিকে পড়ালেখা করান, বাল্যবিবাহটা বন্ধ করেন, এবং ছেলে শিশু যে আছে তাকে আপনি আসলে মানুষকে শ্রদ্ধা করতে শেখান, বা নারীদেরকে যে শ্রদ্ধা না, মানুষ ভাবতে শেখান, যে তাদেরকেও সচেতন করেন আপনি। আচ্ছা, এইসব ক্ষেত্রে হয় না যে অনেক সময় নারীরাই নারীদের ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি করে? সেটা যদি বলি যে একজন নারী ভূমি থেকে বঞ্চিত হচ্ছে, অথচ সে চাচ্ছে যে তার ভাই নিয়ে যাক, সমস্যা নেই, কিংবা একজন শাশুড়ি হয়তো চাচ্ছে না, কিংবা একজন মা হয়তো চাচ্ছে না যে তার মেয়ে সেরকম পাক, এরকম কি হয় কখনো? হ্যাঁ, হয়েছে। কারণ হচ্ছে যিনি বঞ্চিত হন, অনেক ক্ষেত্রে তার মনে গেঁথে দেওয়া হয়েছে, ওইটাও কিন্তু পুরুষতান্ত্রিক মনোভাবের একটা কারণ। তাকে ছোটবেলা থেকে এভাবে বেড়ে উঠতে হয়েছে যে আসলে নারীর এত কিছু দরকার নেই, যেমন মুরগির রানটা শুধু পুরুষই খাবে। এখন অনেকটা সিনারিও চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু দৃশ্য পরিবর্তন হচ্ছে। সেটি জানতে চাইছিলাম যে আপনি যে সময় কাজ শুরু করেছিলেন সেই সময় থেকে এখন দৃশ্যপটকে কিছুটা বদলেছে? হ্যাঁ, কিছুটা বদলেছে অবশ্যই বলা যায়। এখন মায়েরাই আসলে অনেক সময় আসছেন আমাদের কাছে
যে আমার মেয়েটা পড়ালেখা করতে চায়। যেমন আমাদের কাছে কিছুদিন আগে এক মেয়ে, মানে একদমই সুদূর সুন্দরবনের কাছাকাছি, খুবই প্রত্যন্ত অঞ্চল, মেয়ে ক্লাস 9-এ পড়ে এবং সে খুব তার মা বুঝতে পেরেছে সে খুব ভালো ছাত্রী এবং সে সায়েন্স নিয়ে পড়তে চায়। তখন আমাদেরকে বলা হলো যে আমি যে এইভাবে যে কোন সাবজেক্টে পড়াবো বা কি করলে আমার মেয়েটা আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার না হোক, কিন্তু সায়েন্স নিয়ে পড়তে চায়, ওকে যেন বিজ্ঞান নিয়ে পড়তে দেওয়া হয়। কোথায় যেতে পারি আপা, কিভাবে ওকে গাইড করতে পারি। তো এই ধরনের মায়েরা সচেতন হয়েছেন এখন, যে ভেবেছেন যে শুধু না ছেলে না, মেয়ে সন্তানকেও যদি পড়ালেখা শেখানো হয় এবং বাল্যবিবাহ না দেওয়া হয়, কারণ বাল্যবিবাহ দিয়ে তারাই দেখতে পেয়েছেন যে বাল্যবিবাহ দেওয়ার পরে 2-3টা বাচ্চা নিয়ে সেই মেয়েটা আবার মায়ের কাছে ফেরত এসছে, সেখানে কিন্তু তার আরো একটু মানে দায়িত্ব বেড়ে গেছে, বার্ডেনটা হয়েছে। তো এখন মায়েরাই বুঝতে পারছেন যে মেয়েও যদি স্বাবলম্বী হয়, মা বাবার জন্য আদতে ভালোই হবে, মেয়েরও ভালো হবে, বাবা মার জন্য আসলে অনেক সুবিধা তৈরি। অনেক কিছু জানছিলাম আসলে, দূর থেকে আবছা আবছা ভাবে অনেক কিছু জানা যায়, কিন্তু আপনারা যারা ভেতরে কাজ করেন তারা প্রতিটা মুহূর্তে আসলে বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করেন কিংবা বিভিন্ন কিছু সমস্যা মোকাবেলা করবার চেষ্টা করেন। তো এই নারী নির্যাতন নিয়ে কথা হচ্ছিল, সেটি নিয়ে যদি আরেকটু বিস্তারিত বলেন, যে নারী নির্যাতনের হার আপনি বলছিলেন যে মংলা কিংবা সেই জায়গাগুলোতে 4র্থতম, মানে বাল্যবিবাহের কথা বলছিলাম, বাল্যবিবাহ। তো সারা দেশব্যাপী তো এরকম অনেক কিছু আমরা শুনি কিংবা আমরা সোশ্যাল নেটওয়ার্কেও বিভিন্ন সময় দেখি। তো এই বিষয়গুলো কমিয়ে আনবার জন্য কি কি করণীয় আপনার কি মনে হয়? প্রথমে বলে রাখি, বিশ্বে এখন বলা হয় যে প্রতি 3 জনে একজন নারী নির্যাতনের শিকার হয়ে থাকে বিশ্বে, সারা বিশ্বে, মানে একটা ইউএন এর রিপোর্ট অনুযায়ী। এবং এখন বলা হচ্ছে যে হয়তো দুইজনে একজন, মানে আরো হয়ে গেছে, এত ভয়াবহ হচ্ছে। তো আসলে আমরা এগিয়ে যাচ্ছি, এখন আমরা 2025 সালে আছি। আমরা গত 300 বছর বা মানে 100 বছর যে আমাদের যে নারী আন্দোলনের বিষয়, আমরা নারী নির্যাতনের কথা বা অধিকারের জন্য কাজ করে যাচ্ছি, সেখানে কিন্তু সংখ্যা এবং পরিমাণ কমে আসার কথা। মেয়েরা এখন বের হচ্ছে, কাজ করছে এবং নারীরাও অনেক সচেতন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানেই যে এখনো মানসিকতার আমাদের পরিবর্তন হয়নি, এখনো নারীকে আমরা সমান মর্যাদা বা নারীকে মানুষ হিসেবে দেখতে পাচ্ছি না। সেটা তৃণমূল পর্যায়ে, মানে ওইখানে তো ধরেন একটা বেড়ে ওঠায় বা সচেতনতার অভাবের কারণে নানা রকম হয়ে থাকে, কিন্তু সচেতন মানুষও এখন অনেক নির্যাতন শিকার হচ্ছে। তো এটাই আর কি আমার কথা, যে এখন যে সকল আইন রয়েছে সেটা দ্রুত একটা বাস্তবায়নের দরকার, এবং যদি নারীদেরকে সচেতন হতে হবে এবং তৃণমূল পর্যায় থেকে যে মেয়েদের পড়ালেখার বিষয়ে গুরুত্ব দিতে হবে, এবং যে পড়ালেখার সাথে তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং নিজের ভয়েসটা যাতে সে সোচ্চার করতে পারে সেই বিষয়ে তাদেরকে সাহস দিতে হবে, এবং তাকে দুর্বল ভাবা চলবে না। এবং যেখানে পুরুষদেরকেও ওইভাবে আসলে সচেতন করে তুলতে হবে নারীকে মানুষ হিসেবে দেখার। যখন আমরা একজনকে মানুষ হিসেবে দেখব এবং নিজের সমান ভাববো, তাহলে হয়তো নির্যাতন করে কাকে, যাকে মনে করি আমরা যে দুর্বল এবং তাকে দাবিয়ে রাখা যাবে, তো ওইটা না ভেবে মানুষ ভাবতে হবে এবং সম্মান দিতে হবে। সম্মানটার কথা আমি ওইভাবে বলছি না, যখন মানুষ ভাববো তখন সাথে সাথে সবকিছুই চলে আসবে, তখন আমি নির্যাতনও করতে চাইবো না। আসলে নির্যাতন করি কেন, সেটার একটা মানে অনেকগুলো কারণ রয়েছে। যে নারী যেহেতু দুর্বল, তার সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই, তার অর্থনৈতিক স্বাধীনতা নেই, সে সুযোগ পাচ্ছে না কোথাও মানে তার কাজ করার। সেখানে যখন পরনির্ভরশীল করে তুলছি নারীকে, তখন আসলে তার প্রতি নির্যাতনটা মনে হয় যে করা সহজ হবে। নারী নির্যাতনের একটি প্রধানতম উপসর্গ কিংবা হিসেবে আমরা দেখি যে যৌতুকের বিষয়টি অনেক সময় চলে আসে। তো সেটির হার কতটুকু কমেছে কিংবা কি অবস্থা আছে আপনার কি মনে হয়? এখন তো যৌতুক আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ, এখন আর যৌতুক বলা হয় না, উপঢৌকন বলা হয়। উপহার, আপনার মেয়ে ভালো থাকবে, আসলে এগুলো দিলে আপনার মেয়ের জন্যই দিচ্ছি। তো সেটা আসলে খুব কমেছে বলে মনে হয় না, কারণ আমি এখনো দেখি যে আমাদের যারা মানে আশেপাশে রয়েছেন বা আমার বলেন যে টাকা জমাইতে, সেখানে মেয়ের বিয়া দিব, কি করবে, জামাইকে যদি একটা মোটরসাইকেলে কিনে দিই খুশি হবে, এটা জামাইয়ের উপহার দিব আর কি। বা মেয়েকে এই কানের একজোড়া দুল দিতে হবে, বা মেয়ের ঘরটা সাজাই দিতে হবে, মেয়েই তো থাকবে, একটা খাট দিতে হবে। তো এই আর কি, এইভাবে আসলে যৌতুক না, উপহার হিসেবে এখনো রয়ে গেছে, এটা আমার মনে হয় না দূর হয়েছে। জি,
সেটা যদি মিউচুয়ালি দেওয়া যায় ওকে, কিন্তু সেটার জন্য যখন নির্যাতন হয় আর কি। মিউচুয়ালি খুব একটা হয় না, যেই বাবা মা মিউচুয়ালি খুব কমই হয়, কারণ আমরা এখনো দেখছি যে যৌতুকের কারণে কিন্তু মারধর করা হচ্ছে, বাবার বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, মেরেই ফেলছে। আমি অনেক হাই সোসাইটির গল্প শুনি যে তারা কোনোভাবেই অসচ্ছল নয়, তারা সবাই একদম টপ ক্লাসে রয়েছে, কিন্তু তারপরও যৌতুকের কারণে দেখা যায় নির্যাতনের শিকার। তাহলে শিক্ষা কোথায়? তাহলে আসলে ওই যে ওখানে শিক্ষার অভাব, আধুনিকতা কোথায়? মানুষকে মানুষ হিসেবে দেখছে না, সে ভাবছে সে যেহেতু অধস্তন একজন নারী এবং আমার উপরে নির্ভরশীল থাকবে, সেই জন্য তার সাথে যেই বিষয়গুলো আছে, আমার সুযোগ তৈরি, আমাকে সুবিধা দিতে হবে, আমি তার দায়িত্ব নিচ্ছি। এই যে দায়িত্ব নেওয়ার যে একটা বড়াই, যে আমি তার দায়িত্ব নিচ্ছি, তাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, এটা থেকে ওই যে তাকে নির্যাতন এবং তার যে প্রতি যে উপঢৌকন পাওয়ার, যৌতুক পাওয়ার যে ইচ্ছাটা জাগে। কিন্তু এই পরিবর্তনগুলো কবে হবে আসলে? কিভাবে সেটা হবে? কিভাবে হবে? এইটা আমরা বলি, সেদিন আমি আলোচনায় বলছিলাম আরেকটা প্রোগ্রামে, যে আসলে পরিবর্তন যে নারীদেরকে সচেতন হতে হবে, পুরুষটাকে সচেতন হতে হবে, শিক্ষায় যে আমাদের কারিকুলামেও এই বিষয়গুলো তুলে আনতে হবে, যে খারাপ দিকগুলো। এবং ওই তো আমি বলেছি, যেটা বারবার বলছি, মেয়েদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে, নিজের একটা আত্মপরিচয় গড়ে তুলতে হবে, নিজের কি বলবো অর্থনৈতিক স্বাবলম্বী হতে হবে। এই জন্য প্রতিটা বাবা মায়ের সচেতন হতে হবে, ছেলেকে পড়ালেখা শেখাতে হবে, ছেলেকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে, সে সাথে মেয়েটাকেও যেন আমরা সেই সুযোগটা দিই। তাহলে আর বাবা মার এই মেয়েটা নির্যাতিত হবে না, বাবা মার যে বোঝাটা সেটাও আসলে বাড়বে না। আমরা তো এটা করছি না, মেয়েকে যদি স্বাবলম্বী করি, কিন্তু এখানে কিন্তু মেয়েটি আর বাবা মায়েরও বোঝা হয় না, যেটা বাবা মা ভাবে, আমি তো নিজে বলছি না, কিন্তু যেটা ভাবে আর কি, মেয়েদেরকে নিজেদের পরিচয় গড়ে তুলতে হবে। আপনি তো বিদেশি বিভিন্ন উন্নয়ন সংস্থাগুলোর সাথেও কাজ করেছেন, তো আন্তর্জাতিক পরিমণ্ডলে নারী অধিকার নিয়ে কাজ করবার সময় কি কি অভিজ্ঞতা হয়েছে আপনার? আমি আর ওইভাবে কাজ করার কি, আমি তো বিভিন্ন দাতা সংস্থার সাথে কাজ করি, আমার হয়তো বিভিন্ন দেশ ভ্রমণ করার ওইভাবে কাজ দেখার সুযোগ হয়েছে। আসলে ওখানেরও আমি বিভিন্ন নারী নির্যাতন নিয়ে কাজ করেছি বা ভূমি অধিকার নিয়ে কাজ করেছি। চিত্র আসলে অনেকটা একই রকম, হ্যাঁ, যে আমি যে এশিয়ান যে কান্ট্রিগুলোতে গেছি, এখানেও নারীরা নির্যাতিত হচ্ছে, একইভাবে ভূমি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, আইন থাকা সত্ত্বেও তারাও পাচ্ছে না এইগুলো। কিন্তু ওখানে একটা দেখা গেছে যে নারীর শিক্ষার হার বেশি হওয়াতে ওখানে হয়তো বা তারা সোচ্চার হচ্ছেন, তারা জোর দিয়ে কথা বলতে পারছেন, আইনের প্রয়োগটা হয়তো তারা সঠিকভাবে কাজে লাগাতে পারছেন এভাবে। আর একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো দেশের বাইরে অনেক নারীরা আসলে আমাদের কাজ করতে যায়, তারা যখন আসলে ফেরত আসে, প্রবাস ফেরত নারীদের বিষয়ে দেখা যায় অনেক ক্ষেত্রেই তারা পরিবারে হয়তো ফিরে আসার পরে একটা জায়গা পায় না বলা যায়। তাদের ক্ষেত্রে আপনাদের কি করণীয় বা কি করছেন? হ্যাঁ, বাদামন সংঘ এটা 2019 সাল থেকে আছে, প্রবাস ফেরত নারী শ্রমিকদের একটা নিয়ে কাজ করছে। সেখানে আমরা বিদেশে যাওয়ার আগে যে নারীদের যে প্রশিক্ষণটা দরকার এবং সেটা নিয়েও আমরা কাজ করছি। কিন্তু আমরা যেটা দেখেছি, একজন নারী যখন বিদেশে যায় কাজ করতে, ওনার আসলে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, উনি টাকাটা পাঠাচ্ছেন স্বামীর কাছে, ভাইয়ের কাছে, ছেলের কাছে। তো সেখানে দেখা গেছে সে ফেরত আসার পরে উনি যখন ওখানে তো অনেক আসলে কষ্টেই জীবন কাটান অনেক, তো আসার পরে দেখা যায় যে ওই টাকাটা তার হাতে আর থাকে না। তার পরিবার মনে করে যে তিনি এই টাকাটা পাঠিয়েছেন তার পরিবারেই খরচ করে দেওয়ার জন্য, অথবা স্বামীর মানে বিনোদনের জন্য, অথবা ভাই নিয়ে নিচ্ছেন। তা এখানে দেখা যাচ্ছে যিনি গিয়েছিলেন তার তো বয়সও বেড়ে গেছে, তার কাজের ক্ষমতাও অনেকটা কমে গেছে, ইনি কিন্তু এসে আবার অন্যরকম বিপদে পড়েন। তখন ওই পরিবারের তাকে বোঝা মনে করা হয়। এবং যারা অল্প বয়সেও ফেরত আসেন তারা তো একটা স্কিল নিয়ে গেছিলেন যে বাড়িতে বা অন্যান্য কলকারখানায় কাজ করবেন, বেশিরভাগই আমরা গৃহকর্মী দেখি। তো আসার পরে তার তো আসলে অন্য ধরনের কোনো দক্ষতা থাকে না, এখান থেকে ওনার কোনো মানে লোন পাওয়ার বা উনি যে একটা ছোটোখাটো ব্যবসা করবে এ ধরনের মানে সুযোগ সুবিধা থাকে না। তো এই সকল নারীকে নিয়ে আমাদের কাজ হচ্ছে, আমরা ওনাদেরকেও দলবদ্ধ মানে খোঁজ নিয়ে আমরা এলাকায় একসাথে করেছি এবং আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে থাকি। আমি একটু বলতে ভুলে গেছি, আমরা যখন গ্রামে কাজ করি নারীদের ভূমি অধিকার নিয়ে, সেখানে কিন্তু আমরা কাগজপত্র চেনানো এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা যাতে নেতৃত্ব তৈরি হয় সেজন্য আমরা কন্টিনিউয়াস প্রশিক্ষণ দিয়ে থাকি তাদেরকে। আচ্ছা, কৃষক নারীদের, মৎস্যজীবী নারীদের
আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে আপনাদের থাকি। সংস্থাতে এখন কতজন সদস্য আছে? আমাদের এখন মোট আমাদের কর্মী সংখ্যা বলছেন, আমাদের প্রায় 100 মতো, 100-র উপরে আমাদের কর্মী আমরা। এখন কি এটা সব জেলার মধ্যে ছড়িয়ে গেছে? জি, আমাদের যে বাগেরহাটের বলছিলাম, নওগাঁ এবং ঢাকার কেরানীগঞ্জে। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি বাদাবন নিয়ে? বাদাবন ভবিষ্যৎ পরিকল্পনা, যেহেতু আমরা নারীদের ভূমি অধিকার নিয়ে কাজ করার আমরা শুরু করেছি একটা বেসিক, এবং অন্যান্য বিষয় নিয়ে কাজ করছি এবং নারী নেতৃত্ব তৈরি করছি। তো আমরা বাংলাদেশের 14টি জেলায় আমরা কিন্তু তৃণমূল পর্যায়ে যে সকল নারী রয়েছেন, মানে নারী নেতৃত্বের সংগঠন রয়েছেন, তাদের নিয়ে আমরা একটা নেটওয়ার্ক করেছি, নারী ভূমি অধিকার নেটওয়ার্ক। তো তাদের নিয়ে আমরা সারা পুরো বাংলাদেশে আসলে নারীর ভূমি অধিকার বিষয়ে একটি কাজ করতে চাই। এবং অন্যান্য এলাকায় নারীরা যারা জলবায়ু নিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন, আমরা যে আইনি সহায়তা দিচ্ছি আমাদের মানে এই প্যারালিগাল বা বলছেন, আমরা প্যারালিগাল কিছু তৈরি করছি, আমাদের প্যানেল লয়ার আছে, তাদের মাধ্যমে আমরা এই সকল সারা বাংলাদেশে আমরা এই নারীদের যারা নির্যাতনের শিকার তাদেরকে আমরা আইনি সহায়তা দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। এবং এই তো সবসময় আমরা নারীদেরকে একত্রিত করে তারা যাতে নিজেদের কথা নিজেরা বলতে পারে, নেতৃত্ব তৈরি করার একটা পরিকল্পনা বা করছি, আমরা কাজটা শুরু থেকেই করছি। অনেক নেতৃত্ব তৈরিও হয়েছেন, তারা নিজেরা কথা বলছেন। তো এইভাবে আমরা নেটওয়ার্ক নিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে এবং নেতৃত্ব তৈরি করে সারা বাংলাদেশে নারীরা যাতে নারীদের অধিকার আদায়ে সচেষ্ট হতে পারেন, একদম তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত, এটাই আমাদের। চমৎকার। এবার আপনার বর্তমান পরিবার সম্পর্কে জানতে চাই। বর্তমান পরিবারে আসলে আমি একা, আমি বিয়ে শাদী করিনি। আমার মা আছেন, আমার ভাই আছেন, ঢাকায় থাকেন, আমি থাকছি ঢাকায় আমার লালমাটিয়ায়। এবং এই তো। বাহ, চমৎকার। তো আপনি বলছিলেন যে ছোটবেলায় আপনি ভ্রমণ করতে চাইতেন এবং আপনার ফেভারিট হবি ছিল আসলে বড় হয়ে অনেক জায়গায় ভ্রমণ করবেন, এবং কাজের সুবাদে তো সেটি হয়েছে। মোট কটি দেশে যাওয়া হয়েছে এবং কোথাকার অভিজ্ঞতা সবচেয়ে ভালো? আমি কাজের জন্য আসলে এই তো 10-12টা মনে হয় দেশ ভ্রমণ করেছি, খুব বেশি যে ভ্রমণ করেছি তা না। তো সব জায়গায় তো আসলে কাজের ভিন্নতা আছে, এবং মানুষের সংস্কৃতির এবং মানুষের যে বৈচিত্র্যময় প্রতিটা দেশই। তো আমার ভালো লেগেছে, প্রতিটা দেশের মানুষকে ভালো লেগেছে, কারণ ভালো মন্দ মিলিয়ে আছে। আপনি বলছিলেন যে কোন দেশটি আমার ভালো লেগেছে? জি, আমার শ্রীলঙ্কা খুব ভালো লেগেছে। তাদের প্রাকৃতিক সৌন্দর্যটা আমাকে খুবই মুগ্ধ করেছে, মানে খুব সহজ সরল একটা বিষয় আছে। ভুটানে গিয়েছিলেন? আমি ভুটানে যাইনি। ভুটানেও কিন্তু সেই ব্যাপারটি রয়েছে, খুব শান্তশিষ্ট। আমার এই সহজ সরল বিষয়টা আমাকে খুব টানে আসলে। আমি অনেক উন্নত দেশে গিয়েছি, কিন্তু আমার কাছে শ্রীলঙ্কা খুব ভালো লেগেছে। চমৎকার। তো এই সহজ সরল সবকিছুর সাথে আপনি জড়িয়ে থাকেন। আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক শুভকামনা। আপনাদেরকে অনেক শুভকামনা এবং ধন্যবাদ আমাকে ভালো আহ্বান করার থাকবেন। জন্য।